ইতিহাসের টুকিটাকিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা বলার চেষ্টা করব সেটা হলো স্বাধীনতা পরবর্তী পর্যায়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কি ভূমিকা নিয়েছে। প্রসঙ্গত বলে রাখা দরকার যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই প্রতিষ্ঠানটি 1861 সালে ঔপনিবেশিক ব্রিটিশ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছিল। এর প্রথম ডিরেক্টর জেনারেল ছিলেন কানিংহাম, আলেকজান্ডার কানিংহাম। পরবর্তী ক্ষেত্রে ঔপনিবেশিক আমলে নানা ওঠাপড়ার মধ্য দিয়ে এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া চলেছিল। তবে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার মূল উদ্দেশ্যই ছিল ভারতে প্রাপ্ত প্রত্নবস্তুগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করা, প্রত্নবস্তুর অনুসন্ধান করা এবং যে স্মৃতিসৌধ রয়েছে তার রক্ষণাবেক্ষণ করা, এটাই ছিল মূল উদ্দেশ্য। পাশাপাশি জাদুঘর বা গ্রন্থাগার নির্মাণ, নতুন নতুন আর্কিওলজিক্যাল সাইট বা প্রত্নকেন্দ্র আবিষ্কার, এই সংক্রান্ত নানা কাজ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করে থাকে। এর মধ্যে এডওয়ার্ড বাক এর সময় অর্থাৎ 1892 থেকে 95 এই সময়টাকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্ধকার যুগ বলা হয়, কারণ বাক মূলত চেয়েছিলেন যে যাতে এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অস্তিত্বটাকেই মুছে ফেলতে এবং এই ধরনের প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয়তার কথা তিনি ঘোষণা করেছিলেন। যদিও লর্ড কার্জন এবং জন মার্শালের আমলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ব্যাপকভাবে উন্নতি ঘটিয়েছিল এবং আমরা জানি যে জন মার্শালের সময়ই সিন্ধু সভ্যতার বা হরপ্পা সভ্যতা যাকে বলা হয় তার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল। সুতরাং প্রাক স্বাধীনতা পর্বে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু স্বাধীনতা পরবর্তী পর্যায়েও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেয়েছিল। যদিও দেশ ভাগ অর্থাৎ 1947 সালে ভারত ও পাকিস্তান নামে যে দুটি পৃথক রাষ্ট্রের আবির্ভাব ঘটল, তার ফল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উপরেও পড়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। এতৎ সত্ত্বেও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নতুনভাবে তাদের কর্মকাণ্ডকে চালিয়ে নিয়ে গিয়েছিল। স্বাধীনতার পর প্রথম ডিরেক্টর জেনারেল হয়েছিলেন এন.কে. চক্রবর্তী। এও মনে রাখা দরকার যে দেবালা মিত্র ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল, যিনি 1882 খ্রিস্টাব্দে নিজের দায়িত্ব গ্রহণ করেছিলেন। স্বাধীনতা পরবর্তী পর্যায়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে যথাযথভাবে প্রশাসনিকভাবে সাজানোর উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 1958 সালে একটি আইনের দ্বারা এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে মিনিস্ট্রি অফ কালচার বা সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হয়। তারপর থেকেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটি কেন্দ্র সরকারের পরিচালিত সরকারি প্রতিষ্ঠান হিসাবেই কাজ করে আসছে। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান হলেন একজন ডিরেক্টর জেনারেল, তাকে সাহায্য করেন অপর একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল। এনাদেরকে সহযোগিতা করার জন্য দুইজন জয়েন্ট ডিরেক্টর জেনারেল রয়েছেন। পাশাপাশি 17 জন ডিরেক্টর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পরিচালনা করে থাকেন। অন্যদিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার বা মূল কেন্দ্র নতুন দিল্লিতে অবস্থিত। এছাড়াও সারা দেশের বিভিন্ন প্রান্তে 34টি সার্কেল রয়েছে। এই 34টি সার্কেলের মধ্যে বেশিরভাগই উত্তরপ্রদেশে অবস্থিত। পশ্চিমবঙ্গের কলকাতা এবং রায়গঞ্জে 2টি সার্কেল রয়েছে।
এই সার্কেলগুলির অধীনে আবার বিভিন্ন সাব সার্কেল বা উপবিভাগও রয়েছে, অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মসূচিকে রূপায়ণের উদ্দেশ্যে এই বিভাজন করা হয়েছে। প্রত্যেক 17টা সার্কেলের একজন করে প্রধান সুপারিনটেন্ডেন্ট নামক পদ সৃষ্টি করা হয়েছে, যে সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব কোনো না কোনো আর্কিওলজিস্ট বা পুরাতাত্ত্বিককে দেওয়া হয়। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করার উদ্দেশ্যে সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবার আমরা যদি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মসূচি বা কাজ বিবেচনা করে দেখি, তাহলে দেখব যে স্বাধীনতা পরবর্তী পর্যায়ে এই প্রতিষ্ঠানটি সিন্ধু সভ্যতার অন্যান্য যে কেন্দ্র যেগুলো ভারতের মধ্যেই ছিল সেগুলো অনুসন্ধানের ওপর জোর দেওয়া হয় এবং তার ভিত্তিতেই 1950 এবং 60-এর দশকে ধোলাবিরা, বনওয়ালি, কালীবঙ্গান এই সমস্ত যে কেন্দ্র যেগুলো সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ প্রত্নকেন্দ্র এইগুলো আবিষ্কৃত হয়েছিল। এবং এই আবিষ্কারের ফলে এটা সহজেই অনুমান করা যায় যে সিন্ধু সভ্যতা ক্রমশ উত্তর পশ্চিম দিক থেকে অর্থাৎ পাকিস্তানের দিক থেকে পূর্ব দিকে অর্থাৎ ভারতের দিকে অগ্রসর হয়েছিল। এই খনন কার্য ছাড়াও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নানাভাবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছিল। এখানে উল্লেখ করতে হয় যে 1817 সালে সায়েন্টিফিক রিসার্চ ব্রাঞ্চ বা শাখা গড়ে তোলা হয়েছিল, যার তৎকালীন প্রধান ছিলেন মোহাম্মদ উল্লাহ। তার পরবর্তী ক্ষেত্রে এই সায়েন্টিফিক রিসার্চ যে শাখা, এই শাখার উদ্যোগে প্রত্নবস্তুগুলিকে বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষণের উদ্দেশ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অর্থাৎ জাদুঘরে সংরক্ষিত বিশেষ করে ক্ষয়জাত বা পেরিসেবল যে থিংস সেইগুলোকে সংরক্ষণের উদ্দেশ্যে বিভিন্ন রাসায়নিক পদ্ধতি, রাসায়নিক সমীকরণের সাহায্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্বাধীনতা উত্তর পর্বে প্রত্নবস্তু সংরক্ষণের ক্ষেত্রে বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া স্মৃতিসৌধগুলিকেও রক্ষণাবেক্ষণের জন্য সরকারিভাবে বিভিন্ন অর্থ ব্যয় করা হয়েছে, বরাদ্দ করা হয়েছে এবং ব্যয়ও করা হয়েছে। তো খনন কার্য, প্রত্নকেন্দ্র আবিষ্কার, সংরক্ষণ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রপত্রিকা এবং গ্রন্থাদি এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে প্রকাশিত হয়েছে, যার মধ্যে এপিগ্রাফি ইন্ডিয়া, ইনস্ক্রিপশনাম ইন্ডিকাম, এনসিয়েন্ট ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ান আর্কিওলজি প্রভৃতি পত্রপত্রিকা এবং গ্রন্থের নাম বিশেষভাবে উল্লেখ করা যায়। নিয়মিতভাবে এই পত্রপত্রিকাগুলি মূলত ভারতের প্রত্নবস্তু এবং ঐতিহ্যের বিষয়গুলিকে তুলে ধরেছে। এছাড়া বিভিন্ন লিপি, মুদ্রা এবং চিত্রকলার নানা রহস্য এই পত্রপত্রিকাগুলির মাধ্যমে প্রকাশিত হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে কর্মকাণ্ড তা বহু বিস্তৃত, ফলে এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ভূমিকা কখনোই সমালোচনার ঊর্ধ্বে নয়। 2013 সালে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের একটি রিপোর্টে বা CAG যাকে সংক্ষেপে বলা হয়, দেখানো হয়েছে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নিয়ন্ত্রণাধীনে থাকা প্রায় 92টি স্মৃতিসৌধের কোনো সন্ধান মেলেনি। অর্থাৎ এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গাফিলতি স্পষ্ট হয়ে ওঠে।
অন্যদিকে 2018 সালে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তাজমহল এর রক্ষণাবেক্ষণ নিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ভূমিকা প্রসঙ্গে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিলেন। অর্থাৎ পরিবেশ দূষণের ক্ষেত্রে তাজমহল যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোনো ভূমিকা নেয়নি বলে সুপ্রিম কোর্ট অভিমত ব্যক্ত করেছিলেন। সুতরাং এই কিছু ব্যর্থতা বা উন্নয়ন এবং সংরক্ষণ এই প্রশ্নে যে দ্বিধা, তা অনেক ক্ষেত্রেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মকাণ্ডকে সীমাবদ্ধ করে দিয়েছে। এতৎসত্ত্বেও বলা যায় যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্বাধীনতা পরবর্তী পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। অনেক নতুন নতুন প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের চন্দ্রকেতুগড়, মঙ্গলকোট, গৌড় প্রভৃতি প্রত্নকেন্দ্রের কথা বিশেষভাবে উল্লেখ করতেই হয়।